দেশের পরিস্থিতি খারাপ হলে ভারতে সহজে পালিয়ে যেতে পারে বা আগে পেরেছেন যাদের সাথে ভারতের সাথে রাজনৈতিকভাবে সুসম্পর্ক রয়েছে তারাই। সবাইকে শুভেচ্ছা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে কেন শপথ পড়ানো হচ্ছে না বা শপথ পড়ানোতে বাধা কোথায় তা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা স্ট্যাটাস দিয়েছেন, বেশ দীর্ঘ, এবং সেখানে তিনি সুনির্দিষ্টভাবে 10টা পয়েন্টের কথা উল্লেখ করেছেন। এবং আজকে দেখলাম যে বিএনপি নেতা ইশরাক হোসেন সেই প্রত্যেকটা পয়েন্ট ধরে সেই প্রত্যেকটা পয়েন্টের বিপক্ষে যুক্তি, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়ে তিনি একটা ভিডিও করেছেন। সেই ভিডিওটা আবার জাতীয় পত্রিকাগুলো কভার করেছে। তো যেহেতু এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক বিশ্লেষণ হয়েছে অলরেডি এবং হচ্ছে, আপনারা সবাই শুনেছেন, সেজন্য সেটা পয়েন্ট টু পয়েন্ট ধরে আলোচনা করছি না। তবে সেই 10টা পয়েন্ট থেকে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করা যেতে পারে। সেটা এরকম যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে যেহেতু আদালতে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত গ্যাজেটের বিরুদ্ধে একটা আপিল করা হয়েছে বা একটা রিট করা হয়েছে, সেই রিটের শুনানি না হওয়ার জন্য বা শুনানি ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সে কারণেই ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানো যাচ্ছে না বা করানো হবে না। অর্থাৎ নির্বাচন কমিশন যদি কোনো ফলাফল ঘোষণা করে বা গ্যাজেট প্রকাশ করে, তাহলে সেটার বিপক্ষে যদি কোনো রিট হয়, তাহলে সেই রিট চলাকালীন সময়ে ওই পদে কোনো শপথ পড়ানো যাবে না। আমরা একটু খেয়াল করি, নির্বাচনটা হয়েছে 2020 সালের 1 ফেব্রুয়ারি, আর নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছিল 2 ফেব্রুয়ারি। আর ইশরাক হোসেন সেই নির্বাচনটা বাতিল চেয়ে বা ফলাফল বাতিল চেয়ে আদালতে রিট করেন 3রা মার্চ। আর সেই সময়ের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস শপথ গ্রহণ করেন 16ই মে। তাহলে ইশরাক হোসেন যদি 3 মার্চ আদালতে রিট করেই থাকেন, তাহলে ওনার রিট চলাকালীন অবস্থায় কিভাবে ব্যারিস্টার ফজলে নূর তাপস 16ই মেতে তিনি শপথ গ্রহণ করলেন মেয়র পদে? তাহলে যদি পূর্বের আইন সঠিক থেকে থাকে এবং কোনো ব্যত্যয় না থেকে থাকে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আদালতে রিট করা হলেও যিনি নির্বাচিত হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক, তিনি শপথ গ্রহণ করতে পারেন। আমরা যারা গত শতাব্দীতে প্রচুর স্থানীয় সরকার নির্বাচন দেখেছি, আমরা এই জিনিসটা লক্ষ্য করতাম যে যখন কোনো নির্বাচন হতো, নির্বাচনে কারচুপির অভিযোগ আসতো বা সত্যি সত্যি কারচুপি হতো, তখন বিপক্ষ দল যারা হেরে যেতেন তারা চেষ্টা করতেন কোনো না কোনোভাবে নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষণা সরকারিভাবে বা বেসরকারিভাবে তার আগে যাতে এটা সুরাহা হয়। কারণ তারা এটা নিশ্চিত ছিলেন যদি নির্বাচন কমিশন কর্তৃক একবার ফলাফল ঘোষণা হয়ে যায়, তাহলে পরবর্তীতে মামলা করে আদালতে সেই চেয়ারম্যানের চেয়ারে বা সেই মেয়রের চেয়ারে আর বসা যেত না বা সেই মেম্বারের চেয়ারে আর বসা যেত না। কেন বসা যেত না? কারণ এই সকল মামলা 5 বছর, 6 বছর, 10 বছর ঘুরত এবং মামলার ফলাফল যখন আসতো তখন দেখা যেত যে যিনি চেয়ারম্যান হয়েছেন বা মেয়র মেম্বার হয়েছেন তিনি তার মেয়াদ পূর্ণ করে ফেলেছেন। সেজন্য মানুষ তখন নির্বাচনে এই ধরনের মামলা করতে নিরুৎসাহিত হতেন এবং অনেকে যারা মামলা তারপরেও করতেন তাদেরকে আমরা এরকম দেখেছি যে তিনি হয়তো রায় পেয়েছেন তার পক্ষে, কিন্তু তাতে অনেক সময় চলে গেছে। তাহলে আমরা বলতে পারি আসলে প্র্যাকটিসটা আমাদের দেশে আছে, আমাদের আইনে আছে যে রিট থাকলেও শপথ পড়ানো যায়। এখন প্রশ্ন আসতে পারে সেই আইনটা ভুল বা সেটা সংশোধন করা দরকার। তাহলে আমরা সংশোধন করতে পারি, আমরা সংস্কার করতে পারি, নতুন বাংলাদেশে আমরা সেটা করতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা না করছি ততক্ষণ পর্যন্ত তো পূর্বের আইন বহাল, এবং যদি সেই পূর্বের আইন বহাল থাকে এবং সেই পূর্বের আইন সঠিক থাকে, তাহলে মেয়র হিসাবে ইশরাক হোসেনকে যে নির্বাচন কমিশন মেয়র ঘোষণা করলেন, গ্যাজেট প্রকাশ করলেন, সেটা বৈধ। দেশের পরিস্থিতি অস্থিতিশীল হোক তারা আমরা কেউই চাই না। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে দীর্ঘ সময় থাকি, যাদের আমাদের অনেকের পাসপোর্ট নেই বা পাসপোর্ট থাকলেও ভিসা নেই বা অনেকের ভিসা থাকলেও দ্বৈত বা একক নাগরিকত্ব নেই, আমরা সবাই চাই দেশ স্থিতিশীল থাকুক, স্টেবল থাকুক, যেহেতু আমাদের এই বাংলাদেশেই থাকতে হবে। এবং দেশে যদি কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে এই দেশ থেকে অন্য কোনো দেশে যাওয়ার মতো আমাদের কোনো সুযোগ নেই। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা প্রায় বলতেন যে বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশে আমার কোনো জায়গা নেই বা আমার কোনো নাগরিকত্ব নেই, এই দেশ থেকে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমরা জানি শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশের বাইরে আছেন এবং তিনি সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেনি, তিনি অ্যাসাইলাম নিয়ে আছেন। এছাড়া বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, বিশেষ করে আপনারা যদি চিন্তা করেন বিএনপির যে কমিটিগুলো রয়েছে, বিএনপি মূল দল, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের, শুধু যদি কমিটির মাধ্যমে যে নেতারা রয়েছেন তাদের নামে তালিকা করেন,
তাহলে মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যত নেতাকর্মী আছেন পদধারী, তাদের সংখ্যা লক্ষ লক্ষ হয়ে যাবে। এই মানুষগুলো সবার কিন্তু পাসপোর্ট নেই, সবার ভিসা লাগানো নেই, সবার দ্বৈত নাগরিকত্ব নেই। এই বিএনপি নেতাকর্মীরা এই দেশেই আছেন, এই দেশেই তাদের থাকতে হবে। এবং এই পরিস্থিতিটা কিন্তু এনসিপির যে সকল ছাত্ররা জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে রইলেন এবং পরবর্তীতে তাদের মধ্য থেকে প্রথমে 3 জন, পরে 2 জন এখন সরকারে আছেন, এছাড়া জাতীয় নাগরিক কমিটি, পরবর্তীতে এনসিপি যারা করলেন, সবার একই অবস্থা। এই মানুষগুলো বা এই তরুণ নেতাদের অনেকেরই হয়তো পাসপোর্ট আগে ছিল না, 5ই আগস্টের আগে, হয়তো এখন হয়তো অনেকের পাসপোর্ট থাকতে পারে, অনেকের হয়তো ভিসা নেই ভ্যালিড, অন্য দ্বৈত নাগরিকত্ব বা অন্য কোনো দেশে হয়তো তাদের কারোই নাগরিকত্ব নেই। এই দিক থেকে চিন্তা করলে বিএনপি এবং এনসিপির অবস্থাটা এক জায়গায়, অর্থাৎ বিএনপি এবং এনসিপি কেউ চাইবে না, চাওয়া উচিত না দেশ অস্থিতিশীল হোক। দেশ অস্থিতিশীল হলে তাদের সবার জন্যই অমঙ্গল। 5 তারিখের পর থেকেই এই দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দেশে বিদেশে অনেক চক্রান্ত হতেই পারে, এটা রাজনৈতিক একটা খেলা। কিন্তু বর্তমান সময়টা একটু সেন্সিটিভ। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে উত্তরপাড়া দক্ষিণপাড়া নিয়ে অনেক আলোচনা করছেন। পাশাপাশি আমাদের চট্টগ্রামে বা পার্বত্য চট্টগ্রামে সেখানে মিয়ানমারের সাথে একটা মানবিক করিডোর নিয়ে বা একটা চ্যানেল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সিকিউরিটি কনসার্ন দেখা দিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানিকে সেটার দায়িত্ব দেওয়া বা ভারতের পূর্ব উত্তরাঞ্চলে যে সকল 7টা স্টেট রয়েছে, 7 সিস্টার্স, তাদেরকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হবে কি হবে না, দিলে কি ক্ষতি হতে পারে, সুবিধা হতে পারে, সেটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা চলছে। চট্টগ্রাম বন্দরকে ভারতের যে 7 সিস্টার্স যদি তাদেরকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়, তাহলে এটা একদিক থেকে ভারতের জন্য লাভজনক হতে পারে, বিশেষ করে 7 সিস্টার্সের জন্য, অন্যদিকে বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে। এটা নিয়ে একটা বিস্তারিত অ্যানালাইসিস করে আমি একটা আর্টিকেল লিখেছি এবং আমি সেই আর্টিকেলটা একটা পত্রিকায় জমাও দিয়েছি। ছাপা হবে কিনা আমি জানি না, সেটা আলোচ্য বিষয় না। বিষয় হচ্ছে এই মুহূর্তে আমরা খুব একটা সেন্সিটিভ পর্যায়ে আছি। দেশের পরিস্থিতি ঠিক যদি ডিসেম্বর আমাদের ডেডলাইন থাকে নির্বাচনের, তাহলে আমরা আর মাত্র 6 মাস পিছনে আছি নির্বাচনের। আর যদি জুন ধরে রাখি তাহলে আরো হয়তো 6 মাস, 1 বছর। আমরা সবাই চাইবো, যারা দেশকে ভালোবাসে এবং এই দেশেই আমাদের থাকতে হবে, এই দেশেই আমাদের রাজনীতি করতে হবে, তারা চাইবো এই 1 বছরের মধ্যে যাতে দেশে কোনো আনস্টেবল সিচুয়েশন সৃষ্টি না হয়। সৃষ্টি করার জন্য চেষ্টা তারাই করবেন যাদের খুব সহজে বিদেশ চলে যাওয়ার সুযোগ আছে, এবং তারা যদি কোনো কারণে বর্ডার ক্রস করে, অর্থাৎ স্থলবন্দর বা স্থলপথ ব্যবহার করে ভারতে যেতে নাও পারেন, তারা বিমানবন্দর ব্যবহার করতে পারবেন, কারণ তাদের সেই ধরনের লোক রয়েছে, সুযোগ রয়েছে। তারা টেলিফোনে যোগাযোগ করলে বিমানবন্দরে গেলেই তারা সহজেই বিমানবন্দর ইমিগ্রেশন পার করতে পারবেন। বিমানে ওঠার পরে বা তখন আমরা পরে জানবো তিনি পার হয়ে গেছেন, বিদেশ চলে গেছেন। এরকম ঘটনা অহরহ ঘটছে, আগেও ঘটেছে, এখনো ঘটছে। তাদের জন্য বিষয়টা অন্যরকম, তারা হয়তো অনেক বড় বড় কথা বলতে পারেন। দেশের পরিস্থিতি খারাপ হলে ভারতে সহজে পালিয়ে যেতে পারে বা আগে পেরেছেন যাদের সাথে ভারতের সাথে রাজনৈতিকভাবে সুসম্পর্ক রয়েছে তারাই। আপনারা খেয়াল রাখবেন, 5ই আগস্ট যখন দেশে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, তখন আওয়ামী লীগের বহু নেতা কর্মীরা ভারতে চলে গেলেন। সেই সুযোগটা তাদের আছে। কিন্তু আমি মনে করি এনসিপি এবং বিএনপি এই জায়গাটাতে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ তাদের দুই দলের নেতা কর্মীদেরই দ্বৈত নাগরিকত্ব নেই, পাসপোর্ট ভিসারও যথেষ্ট সুযোগ সুবিধা নেই। কাজেই আমার বিশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানো এবং না পড়ানো নিয়ে এনসিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় কোনো ধরনের সংঘাতে তারা যাবেন না এবং বড় কোনো ধরনের সংঘাত সৃষ্টি করবেন না। আপনারা যারা আমার কথা শুনলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।